তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল জাগরিতে। এটা আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেনের তৃতীয় ক্লাস। এখানে আমরা আলোচনা করব স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ ফর ডাকটাইল ম্যাটেরিয়াল। দেখো, ডাকটাইল ম্যাটেরিয়াল বলতে আমরা আগে জেনেছি যাদেরকে ড্র ইনটু ওয়্যার করা যাবে, মানে টেনে তারের মতন লম্বা করা যাবে, যে সমস্ত ম্যাটেরিয়ালের প্রপার্টি থাকবে তাকে বলবো ডাকটাইল ম্যাটেরিয়াল। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের উপরে অলরেডি ভিডিও করা আছে, তোমরা যারা করনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে মেকানিক্যাল প্রপার্টিস নিয়ে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লাসটা করে নিও। এবার দেখো, আমরা যখন ডাকটাইল ম্যাটেরিয়াল পড়েছিলাম তখন আমরা বলেছিলাম মাইল্ড স্টিল অর্থাৎ এমএস হলো ডাকটাইল ম্যাটেরিয়াল। সুতরাং আমরা এখানে এই এমএস এর স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ কেমন হয় সেটা নিয়েই আলোচনা করব। তোমাদের সেমিস্টার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই স্ট্রেস ভার্সেস স্ট্রেনের কার্ভ এবং তার বিভিন্ন পয়েন্টগুলো শো করতে হবে, বা যদি চাই তাহলে কিছু পয়েন্ট সম্পর্কে তোমার ডিটেলসে বলতে হবে। কিন্তু এই যে স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ, এটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ থিওরি। সুতরাং এটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝবে। দেখো, প্রথমে আমি কার্ভটা জড়ো করছি। দেখো, আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হবে স্ট্রেস, আর এদিকে হবে স্ট্রেন। দেখো, এই স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। আমরা নর্মালি ডাকটাইল ম্যাটেরিয়ালের মধ্যে মাইল্ড স্টিলকে নিয়ে আলোচনা করছি, ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু এর কার্ভ আলাদা হয়। ওকে, দেখো, এটা আমাদের মূল বিন্দুও ধরে নিলাম। ছবিটা কিন্তু সুন্দর করে পরীক্ষা রাখতে হবে, বোঝা গেল? দেখো, এটা প্রথমটা হলো এ বিন্দু, বি, সি, ডি, ই, এফ। ওকে, তোমাদের শুধুমাত্র বলতে পারে 3 নম্বরের যে কার্ভটা জড়ো করে এই প্রতিটা পয়েন্টের নামগুলো লিখে দাও। দেখো, এই এ কে বলা হয় প্রপোর্শনাল লিমিট, বি হলো ইলাস্টিক লিমিট, সি সি পয়েন্টকে বলা হয় আপার ইল্ড পয়েন্ট, দেখো যদি বাংলা বলি এটা হলো আনুপাতিক সীমা। প্রপোর্শনাল লিমিটের বাংলা আনুপাতিক সীমা, ইলাস্টিক লিমিটের বাংলা হলো স্থিতিস্থাপক সীমা, আপার ইল্ড পয়েন্টের বাংলা হলো উচ্চতর নতিবিন্দু, ডি হলো লোয়ার ইল্ড পয়েন্ট অর্থাৎ নিম্নতর নতিবিন্দু। তারপরে ই হলো আলটিমেট পয়েন্ট, যেখানে স্ট্রেস সব থেকে বেশি হয়, যে পয়েন্টে স্ট্রেস সব থেকে বেশি হয়। ওকে, বা ই বিন্দুকে আমরা সহনশীল সীমা বলতে পারি। ওকে, ই বিন্দুকে আমরা সহন সীমা বলতে পারি, ব্রেকিং পয়েন্ট বলতে পারি এটাকে, কারণ এই বিন্দুতে আমাদের স্ট্রেসের মান সব থেকে বেশি হয়। সরি, ব্রেকিং পয়েন্ট বলবো না, আমরা এখানে আলটিমেট পয়েন্ট বলবো। এখানে সব থেকে বেশি পরিমাণ স্ট্রেস সৃষ্টি হয়, বেশি পরিমাণ স্ট্রেস। আর এফ বিন্দুকে বলবো আমরা ব্রেকিং পয়েন্ট। চলো, এবার আমরা এই প্রতিটি পয়েন্ট, এমনকি এই প্রতিটি গ্রাফের প্রতিটি জায়গা নিয়ে আমরা একটু ডিসকাস করি ডিটেলসে। ওকে, কেন কার্ভটা এমন হচ্ছে সেটা আমরা নিয়ে ডিসকাস করি। দেখো, প্রথমে যেটা বলবো
এই কার্ভটি তৈরি করা হয় মূলত, এই কার্ভের মূল ভিত্তি হলো হুকস ল। এই কার্ভের মূল ভিত্তি হলো হুকস ল। এখানে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন হয়। দেখো আমরা যদি এই ছবিটা তো থাকবে, আমরা একটু অন্য জায়গায় বোঝানোর চেষ্টা করব। দেখো দাঁড়াও, তোমরা ছবিটা ভালো করে দেখে নাও, নোট ডাউন করে নাও ছবিটা। প্রথমে নোট ডাউন করে নিয়ে দেখো আমাদের এই ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ, কোন পয়েন্টটা ও থেকে এ মানে হলো এখান থেকে এই পর্যন্ত, ও থেকে এ। আমরা যদি এই জায়গাটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা কি বলতে পারি? দেখো ও হলো মূল বিন্দু, আর ও হলো মূল বিন্দু, এ হলো প্রপোর্শনাল লিমিট। যদি এই প্রপোর্শনাল লিমিটের সংজ্ঞা বলতে বলে, দেখো তার আগে আমি ও এ নিয়ে একটু আলোচনা করে নিই। এখানে এই ও এর মধ্যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন হয়, ও এর মধ্যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন হয়। ওকে, আর এই যে, আর তার মানে এটা কিন্তু ও এ, এখানে কিন্তু হুকস লটা মান্যতা পায়। ওকে, এখানে কিন্তু হুকস ল মান্যতা পায়। তারপর এখানে আর কি বলতে পারি, এই ও এর মধ্যে যেটা থাকে সেটা কিন্তু তোমার ফুললি ইলাস্টিক প্রপার্টি, মানে অবজেক্টটি ফুললি ইলাস্টিক প্রপার্টির মতন আচরণ করে, মানে তার ফুললি ইলাস্টিক ম্যাটেরিয়ালের মতন আচরণ করে। ওকে, ও থেকে এ বিন্দু পর্যন্ত। তারপরে এই যে এ বিন্দুটাকে আমরা কি বলছি? এই যে এ বিন্দুটাকে আমরা বলছি প্রপোর্শনাল লিমিট। এবার আমরা জানবো প্রপোর্শনাল লিমিট কাকে বলে। দেখো এ প্রপোর্শনাল লিমিট, amount of greatest stress up to which stress proportional to strain, that is called proportional limit. ওকে, দ্যাট ইজ কল্ড প্রপোর্শনাল লিমিট। তারপরে এবার আমরা আলোচনা করব এ আর বি বিন্দু নিয়ে। এ আর বি এর মধ্যে আলোচনা করব, এ আর বি নিয়ে আমরা আলোচনা করব। দেখো ওকে, এই এ থেকে বি এর মধ্যে কি হচ্ছে? এখানে মানে পীড়ন ও বিকৃতির যে অনুপাতটা হয়, মানে কি বলছে, রেশিও, কিসের রেশিও? স্ট্রেস অ্যান্ড স্ট্রেন এর যে অনুপাত, সেই অনুপাতটা তুলনামূলকভাবে কম হয়। আর এর ভিতরে হুকস লটা মান্যতা পায় না সম্পূর্ণরূপে। ওকে, কিন্তু তা সত্ত্বেও এখান থেকে যদি এই বি বিন্দুতে গিয়ে যদি আমরা স্ট্রেসটাকে রিলিজ করে দিই, তাহলে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, অর্থাৎ বস্তুর বিকৃতি আবার শূন্য হয়। একে এই বিকে বলবো আমরা হলো ইলাস্টিক পয়েন্ট। কি বললাম? এ থেকে বি এর মধ্যে স্ট্রেস টু স্ট্রেন যে রেশিও, সেই রেশিওটা তুলনামূলকভাবে কম হয়। এখানে হুকস ল মান্যতা পায় না, এবং ওখান থেকেও যদি আমি বি বিন্দু থেকে যদি আমি স্ট্রেসটাকে রিলিজ করে দিই, তাহলে বস্তুটি আবার আগের জায়গায় ফিরে আসে। ওকে, অর্থাৎ এখানে স্ট্রেন মানে বিকৃতি শূন্য হয়। ওকে, এবার চলো এই বি পয়েন্ট নিয়ে আলোচনা করব। বি পয়েন্ট, ইলাস্টিক লিমিট নিয়ে একটু আলোচনা করি, বা ইলাস্টিক পয়েন্ট। বি পয়েন্টকে আমরা বলি কি? ইলাস্টিক পয়েন্ট বা ইলাস্টিক লিমিট। কি ওর সংজ্ঞা যদি বলি তাহলে কি বলবো? অ্যামাউন্ট অফ স্ট্রেস ফ্রম হুইচ
from which the body regain its original shape and size when external load is removed। মানে আমি যেটা এতক্ষণ ধরে বাংলায় বললাম, এক্সটার্নাল লোডকে রিমুভ করে দিচ্ছি মানে স্ট্রেসকে রিমুভ করে দিচ্ছি, ফলে বস্তুটা আবার আগের জায়গায় ফিরে আসছে। কিন্তু স্ট্রেস ডাইরেক্টলি স্ট্রেনের সাথে প্রপোর্শনাল হচ্ছে না, অর্থাৎ হুক ল সম্পূর্ণরূপে এখানে মান্যতা পাচ্ছে না। ঠিক আছে, চলো এবারে আমরা নেক্সট আলোচনা করব বি থেকে সি পয়েন্টের মধ্যে, আলোচনা করব। তার আগে একটা কথা বলে দিই, এই যে ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে না, এই ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এ আর এই বি বিন্দুর মধ্যে দূরত্ব খুবই কম হয়। দেখা যাচ্ছে এমন কিছু ম্যাটেরিয়াল আছে তার ক্ষেত্রে এ বিন্দু আর বি বিন্দু সেম, অর্থাৎ প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিট সেম। যেমন তুমি বলতে পারো গ্লাস, বিটিল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এর কোনো পার্থক্য নেই, কিন্তু মাইল্ড স্টিলের ক্ষেত্রে ইলাস্টিক লিমিট আর প্রপোর্শনাল লিমিটের মধ্যে পার্থক্য থাকে। ওকে, আর যদি রাবার দেখি, রাবারের ক্ষেত্রে কিন্তু এই এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব আরও বেশি হয়, রাবারের ক্ষেত্রে ডিস্টেন্সটা কিন্তু আরও বেশি হয়। ওকে, চলো এবার বিসি নিয়ে আলোচনা করব। বিআরসি, দেখো বিসি না সরি, আমরা আলোচনা করব এবার ডিআরসি এর মধ্যে। ডিসি বললাম তো, সরি, আমরা আলোচনা করব বিআরসি নিয়ে। বিআরসি এই বিআরসি এর মধ্যে এই স্ট্রেস আর স্ট্রেনের যে অনুপাত সেটা আরও অনেক কম হয়। ওকে, আর এই জায়গার মধ্যে বস্তুটি তার ইলাস্টিক প্রপার্টিকে হারিয়ে ফেলে এবং আস্তে আস্তে প্লাস্টিক প্রপার্টি পেতে থাকে, ওকে, এবার চলো সি বিন্দুকে দেখি। এই যে সি বিন্দুকে বলা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট, অর্থাৎ উচ্চ নতি বিন্দু। তাহলে এই ডি বিন্দু উচ্চ নতি বিন্দু। ওকে, সি বিন্দুকে বলা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট। সি বিন্দু হলো আপার ইল্ড পয়েন্ট। এর সংজ্ঞা কি হবে? আপার ইল্ড পয়েন্টের সংজ্ঞা হবে অ্যামাউন্ট অফ স্ট্রেস from which permanent deformation, অর্থাৎ এখান থেকে কি হচ্ছে, পার্মানেন্ট ডিফরমেশন শুরু হচ্ছে। ওকে, আর তারপর এবার আমরা দেখবো সি আর ডি এর মধ্যে, সি থেকে ডি এর মধ্যে কি হয়, স্ট্রেস টু স্ট্রেনের যে অনুপাত, যে রেশিওটা হয়, সেই রেশিওটা না ঋণাত্মক হয়ে যায়। কি হয়? ঋণাত্মক হয়ে যায়। ওকে, এখানে এটা ঋণাত্মক হয়। এবার আস্তে আস্তে আমরা চলে যাবো ডি পয়েন্টে। এই ডি পয়েন্ট নিয়ে আলোচনা করি। যদি এই ডি পয়েন্টটাকে আমরা বলছি কি, আমরা বলছি লোয়ার ইল পয়েন্ট। ডিকে বলছি আমরা লোয়ার ইল পয়েন্ট। লোয়ার ইল পয়েন্টে কি হচ্ছে, অ্যামাউন্ট অফ স্ট্রেস up to which no stress is developed and curve, মানে যে কার্ভটা হচ্ছে, curve is more or less parallel to strain axis।
when the load is increase, when the load is increase. ওকে, দেখো তারপরে ডি থেকে ই এর মধ্যে কি হচ্ছে, ডি থেকে ই এর মধ্যে কি হয়, এই অংশে পীড়ন ও বিকৃতির অনুপাত সব থেকে কম হয়, অর্থাৎ স্ট্রেস টু স্ট্রেন রেশিও সব থেকে কম হয়। ফলে এই অংশের যে ধাতুটির প্রপার্টি সম্পূর্ণই প্লাস্টিক ধর্ম, এখানে ইলাস্টিক ধর্মের আর কোনো অস্তিত্ব নেই, অবজেক্টটি পুরোপুরি ইলাস্টিক ধর্ম পেয়ে যায়। এবং তারপরে ওই যে অবজেক্টটি, তার যদি আমি তার ধরে নিই, এটা তার, তাহলে তার প্রস্থচ্ছেদ অপেক্ষাকৃত সরু হতে থাকে। অর্থাৎ যদি এরকম একটা তার আমরা প্রথমে নিয়েছিলাম, ওই অংশের মধ্যে গিয়ে মনে করো যে কোনো এক জায়গায় গিয়ে তার প্রস্থচ্ছেদ একদম সরু হয়ে যাচ্ছে, নেক সৃষ্টি হচ্ছে, নেক, এই অংশকে বলা হয় নেক। ওকে, নেক সৃষ্টি হচ্ছে। এবার তারপরে দেখবো আমরা কি বললাম এখন, সি আর ডি আর ই পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এবার আমরা শুধুমাত্র ই পয়েন্ট নিয়ে আলোচনা করবো। এবার এই ইটাকে কি বলা হচ্ছে, ই পয়েন্ট, ইকে বলা হচ্ছে আমাদের আলটিমেট পয়েন্ট। আর এখানেই কিন্তু তোমাদের যে স্ট্রেসটা সৃষ্টি হয় তাকে বলবো আমরা আলটিমেট স্ট্রেস। এই আলটিমেট স্ট্রেসের ডেফিনেশনটা পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর সঙ্গে আমরা কি বলতে পারি, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্রেস দ্যাট দ্য ম্যাটেরিয়াল ক্যান withstand without failure। অর্থাৎ ওই অবজেক্টটা ম্যাক্সিমাম কি পরিমাণ লোডকে সহ্য করতে পারে সে ভেঙে পড়ার আগে, মানে উইদাউট ফেলিওর, উইথস্ট্যান্ড মানে হলো সহ্য করতে পারা। ওকে, কি পরিমাণ সে স্ট্রেস সহ্য করতে পারছে ভেঙে পড়ার আগে, তাকে বলবো আমরা আলটিমেট স্ট্রেস। তারপরে দেখো এই ই থেকে এফ এর মধ্যে এই দেখো আগে যে নেকটা সৃষ্টি হয়েছিল, এই যে নেক, এই নেকটা আরো সরু হতে থাকে। কি হলো, এই নেকটা আরো সরু হতে থাকে। তারপরে এই এফ পয়েন্টে গিয়ে অবজেক্টটা টোটালি ব্রেক হয়ে যায়, অবজেক্টটা টোটালি ব্রেক হয়ে গেল, অবজেক্টটা টোটালি এখান থেকে ব্রেক হয়ে গেল। ওকে, অবজেক্টটা টোটালি এখান থেকে ব্রেক হয়ে যায়। ওকে, আশা করি বুঝতে পারলে যে স্ট্রেস স্ট্রেন কার্ভের মধ্যে বিভিন্ন পয়েন্টগুলো এবং তার কোথায় কি হয় এটা তোমরা বুঝলে। আর একটা কথা মনে রাখবে, এই কোনো ধাতব পদার্থকে বা কোনো ধাতুকে আমরা বাস্তবে প্রয়োগ করার আগে, মানে তার ক্ষেত্রে তোমার যে স্ট্রেস স্ট্রেন কার্ভ, সেই কার্ভ সম্পর্কে বাস্তব একটা বা সাম্যক জ্ঞান থাকা কিন্তু খুবই দরকার। যে ওর উপরে কি পরিমাণ লোড চাপালে বস্তুটার কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ হবে, সে ওয়ার্কিং কন্ডিশনে কীরকম আচরণ করবে, সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। দেখো তোমাদেরকে ছোট্ট করে আর একটা জিনিস বলে দিই, যদি ব্রিটিল ম্যাটেরিয়াল হতো তাহলে ব্রিটিল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এত কিছু পয়েন্ট পেতাম না, জাস্ট এরকম হতো, এরকম গিয়ে এই জাস্ট দুটো পয়েন্ট পেতাম, এই বি এ বলে কোনো পয়েন্ট থাকতো না। এখানে এটা আমরা পেতাম ইলাস্টিক লিমিট, আর এটা গিয়ে হতো আমার এ ব্রেকিং পয়েন্ট। এটা হলো ব্রিটিল বা ভঙ্গুর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যেমন উদাহরণ হলো গ্লাস। ওকে, দেখো এরপরে আমরা কিছু সংজ্ঞা পড়বো, দুটো সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। এক নম্বরে পড়বো ওয়ার্কিং স্ট্রেস। It is the maximum stress allowed to be set up in a material in actual practice। দেখো মানে
একটা অবজেক্ট কোনো বাস্তবে ওয়ার্কিং কন্ডিশনে আছে, তার ক্ষেত্রে ম্যাক্সিমাম যে পরিমাণ স্ট্রেসটা সৃষ্টি হয় তাকেই বলবো আমরা ওয়ার্কিং স্ট্রেস। ওকে, আর একটা পড়তে হবে, একটা কথা তো আমাদের মনে রাখতে হবে, তোমরা পড়েছো আলটিমেট স্ট্রেস। ওকে, আলটিমেট স্ট্রেস পড়েছো। দেখো একটা কথা মনে রাখতে হবে যে ওয়ার্কিং স্ট্রেসের থেকে আলটিমেট স্ট্রেসটা বেশি হওয়া দরকার। দেখো সাপোজ তুমি কোনো একটা অবজেক্ট ডিজাইন করলে এবং তুমি সেটাকে ওয়ার্কিং কন্ডিশনে আনার আগে ল্যাবে টেস্ট করে দেখলে আলটিমেট স্ট্রেস এর হলো 100, আর তুমি তার আগে যখন ক্যালকুলেশন করেছিলে তুমি দেখেছিলে ওয়ার্কিং কন্ডিশনে ওর মধ্যে 120 ইউনিট স্ট্রেস ডেভেলপ করতে পারে, তাহলে কিন্তু এই অবজেক্টটা রিজেক্ট হয়ে যাবে, কারণ এটাকে কিন্তু তুমি ওয়ার্কিং কন্ডিশনে দিলে এটা ফেলিওর হয়ে যাবে। তাহলে কি করতে হবে, তোমাকে মনে করো তুমি আগে থেকে দেখে নিলে যে ওয়ার্কিং কন্ডিশনে ওই অবজেক্টটার মধ্যে 100 তোমার ইউনিট কোনো স্ট্রেস ডেভেলপ করতে পারে, তাহলে তোমার এর থেকে 2 থেকে 6 গুণ বেশি তোমার আলটিমেট স্ট্রেস ডেভেলপ করতে হবে সেই রকম কোনো একটা অবজেক্টকে দিয়ে তোমার ওই জিনিসটা তৈরি করতে হবে। তা না হলে কিন্তু অবজেক্টটা ওয়ার্কিং কন্ডিশনে ফেলিওর হয়ে যাবে। ওকে, আর একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা হলো FOS, খুবই ইম্পর্টেন্ট আসতে পারে, ফ্যাক্টর অফ সেফটি। It is the ratio of ultimate or maximum stress to working stress। কি বললাম, আলটিমেট স্ট্রেস আর ওয়ার্কিং স্ট্রেসের যে রেশিও তাকে বলবো ফ্যাক্টর অফ সেফটি। আর মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং পার্ট বা অবজেক্ট, মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং পার্টিকেলসের ফ্যাক্টর অফ সেফটির মান হওয়া উচিত 2 থেকে 6 এর মধ্যে। ওকে, এটাকে তুমি এরকম ভাবে বলতে পারো আলটিমেট লোড বাই আলটিমেট ওয়ার্কিং লোড, মানে আলটিমেট লোডেই তো আলটিমেট স্ট্রেসটা ডেভেলপ করবে, আর ওয়ার্কিং লোডেই তো ওয়ার্কিং স্ট্রেসটা ডেভেলপ করবে। সুতরাং আমরা একে আলটিমেট লোড বা ওয়ার্কিং লোড দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। আর ফ্যাক্টর অফ সেফটি সবসময় 2 থেকে 6 এর মধ্যে হওয়া উচিত। ওকে, ফ্যাক্টর অফ সেফটি 2 থেকে 6 এর মধ্যে কেমনভাবে হতে পারে, সাপোজ তুমি কোনো একটা অবজেক্টকে ডিজাইন করলে, সেই অবজেক্টটার ধরো আলটিমেট স্ট্রেস তুমি বলে দিলে 300, দেখলে তুমি এক্সাম করে দেখলে 300 আলটিমেট স্ট্রেস ও উইথস্ট্যান্ড করতে পারবে, আর ওয়ার্কিং কন্ডিশনের ম্যাক্সিমাম 150 ইউনিট স্ট্রেস সেট আপ হতে পারে ওর মধ্যে। তাহলে তো এখানে ফ্যাক্টর অফ সেফটি কত হলো, 2। মিনিমাম এটা তোমার করতে হবে, এর থেকেও বেশি, অর্থাৎ তুমি দেখছো যে ওয়ার্কিং কন্ডিশনে এই পর্যন্ত তোমার এই পরিমাণ স্ট্রেস ডেভেলপ করতে পারে, তাহলে তোমাকে কি করতে হবে, 300, মিনিমাম 300 বা তার থেকেও বেশি আলটিমেট স্ট্রেস দিয়ে তোমাকে টেস্ট করে দেখতে হবে। ওকে, তাহলে এর থেকে বেশি হলে এই ফ্যাক্টর অফ সেফটির মানটা আরও বেশি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা নেক্সট দিন কিছু ইকুয়েশন সলভ করবো, মানে ডেরিভেশন করবো, যেমন ডিফরমেশন অফ এ বার ডিউ টু অ্যাক্সিয়াল টেনসাইল লোড আর ফোর্স, ইলংগেশন অফ এ বার ডিউ টু সেলফ লোড, যেটা পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, ইলংগেশন অফ দ্য বার অফ ভ্যারিং সেকশন ডিউ টু অ্যাক্সিয়াল লোড, এইগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই থাকছে। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।